সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে যারা আপনারা আমাদের ভিডিওটি অন করছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্যকর্ম। অর্থাৎ একই সাথে আপনারা যারা বিভীষণের প্রতি মেঘনাদ যারা আপনারা পড়ছেন, কিংবা স্নাতক দ্বিতীয় বর্ষে আপনারা যারা আত্মবিলাপ পড়ছেন, উভয়ের ক্ষেত্রেই কবি পরিচিতি আপনাদের কাজে আসবে। এছাড়াও যারা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর বাইরে, স্নাতক শ্রেণীর বাইরে যারা আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, বিশেষ করে নিবন্ধন পরীক্ষায়, কিংবা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, কিংবা হেলথে যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন, কিংবা বিসিএস থেকে শুরু করে পিএসসির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন, প্রত্যেকেরই এই ক্লাসটি বেশ সুফল বয়ে আনবে বলে আমি মনে করছি। তো আশা করছি ততক্ষণ সাথেই থাকবেন যতক্ষণ আমাদের ক্লাসটি শেষ হচ্ছে। তো বলছিলাম মাইকেল মধুসূদন দত্তের কথা। আপনারা জানেন যে নদীর কিন্তু কি হয়, মানে নদী কখনো সোজা পথে চলতে পারে না। সে দেখবেন একটু গিয়ে আবার বাঁক পরিবর্তন করে, আবার আর একটু গিয়ে আবার বাঁক পরিবর্তন করে। নদীর ধর্ম আর রেলের ধর্ম এক না। রেল সোজা পথে চলে, নদী এঁকে বেঁকে চলে। ঠিক নদীর পথের মতো হলো সাহিত্যের পথ। সাহিত্য কয়েক বছর পর একটা প্যাটার্ন অনুযায়ী চলে, আবার কয়েক বছর পর আবার প্যাটার্ন অনুযায়ী চলে। তো এই যে যারা মানে সাহিত্য সোজা পথে চলছিল, এই সোজা পথটাকে যারা ঘুরিয়ে দেন, আমরা তাদেরকে বলি প্রধান সাহিত্যিক বা প্রধান কবি বা প্রধান লেখক। সবাই কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে না, কেউ কেউ মোড় ঘুরিয়ে দিতে পারে। ওই যে জীবনানন্দ দাশ বলেছিল, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। ওইরকম সকলেই কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারেন না, কেউ কেউ মোড় ঘুরিয়ে দিতে পারেন। যারা ঘুরিয়ে দিতে পারেন তারাই হলেন প্রধান সাহিত্যিক। মাইকেল মধুসূদন দত্ত হলো তেমনই একজন প্রধান সাহিত্যিক। বলছিলাম তার মূল নাম হলো মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ এটি হচ্ছে তার সাহিত্যিক নাম। আপনি একটু নোট করে নিতে পারেন, এটি হচ্ছে সাহিত্যিক নাম। নোট করে নিতে পারেন সাহিত্যিক নাম। দত্ত হলো তার পারিবারিক পদবী, আপনি নোট করে নিতে পারেন পদবী। দত্ত তার পারিবারিক পদবী। আচ্ছা, তো এই ভদ্রলোক সর্বমোট প্রায় 49 বছর জীবিত ছিলেন। আপনি এটাও নোট করে রাখতে পারেন, কত বছর জীবিত ছিলেন? 49 বছর জীবিত ছিলেন। আর উনি হলেন কায়স্থ পরিবারের সন্তান। কায়স্থ পরিবারের সন্তান, বেশ কি বলা হয়, উচ্চবিত্ত পরিবারের একজন সন্তান। ওনার একটা ছদ্মনাম রয়েছে। আমরা যেরকম দেখি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম রয়েছে, ইভেন কি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম রয়েছে বানরসিংহ ঠাকুর হিসেবে, এরকম তারও একটি ছদ্মনাম রয়েছে। এটা নোট করে রাখুন, আপনার বিভিন্ন প্রতিযোগিতামূলক এটা আসে। টিমোথি পেন পোয়েম। টিমোথি পেন পোয়েম এই নামে তিনি বিভিন্ন পত্রিকাতে কি করতেন, লেখা ছাপাতেন। তো তার পিতার নাম হলো রাজনারায়ণ দত্ত এবং মায়ের নাম হলো জাহ্নবী দেবী। এটা নোট করে রাখেন, এটাও আসতে পারে বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায়। রাজনারায়ণ দত্ত এবং মা হলো জাহ্নবী দেবী। একটু মনে করে দিই আপনাদের, এই জাহ্নবী দেবী ছাড়া তার আরো 3 জন স্ত্রী ছিল। কার? রাজনারায়ণ দত্তের আরো 3 জন স্ত্রী ছিল। তো এই 3 জন স্ত্রী গড়ে কোনো সন্তানাদি ছিল না, একমাত্র জাহ্নবী দেবীর গড়েই একটি মাত্র সন্তান ছিল এবং সে হলো মাইকেল মধুসূদন দত্ত। সুতরাং এই সবার কাছেই খুব আদরের ছিল কে? মাইকেল মধুসূদন দত্ত। তো রাজনারায়ণ দত্তর চাইতেও বেশি সমৃদ্ধশালী ছিল কে? অর্থাৎ বিত্তশালী ছিল জাহ্নবী দেবী। সে ছিল জমিদার কন্যা। নোট করে রাখুন,
জমিদার কন্যা। ফলে উত্তরাধিকার সূত্রে কিন্তু রাজনারায়ণ দত্ত কি পেয়েছেন? জমিদারিত্ব বা প্রচুর ভূ সম্পত্তি পেয়েছেন। এই কারণে আমরা দেখতে পাই যে ওরা আরেকটা পরিচয় দিয়ে নিচ্ছে, পরিচয় দেওয়ার পরে আমি বলতেছি, দেওয়ানি আদালতের উকিল, ওনার পেশা হচ্ছে উকিল। কোন আদালতে? দেওয়ানি আদালতে উকিল। তো এই ভদ্রলোক একই সাথে, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত যে সময় জন্মগ্রহণ করেন, ঠিক ওই সময় যে সমস্ত প্রজাসাধারণ ছিল তার, সেই প্রজাসাধারণের খাজনা প্রায় অর্ধেক কমিয়ে দিয়েছিলেন শুধু খুশির কারণে, মাইকেল মধুসূদন দত্ত ভূমিষ্ঠ হওয়ার কারণে। তো এই মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছেন কত সালে? নোট করে রাখুন, বিভিন্ন পরীক্ষাতে আসে। 1824 সালের 25 জানুয়ারি। এটাও আপনাদের কমন। কোথায় জন্মগ্রহণ করেছেন? সাগরদাড়ি, কোন জেলায়? যশোর জেলায়। আমি আবার বলছি, সাগরদাড়ি কোন জেলায়? যশোর জেলায়। আমার মহকুমা আছে কেশবপুর, কেশবপুর মহকুমা, যশোর জেলা। সাগরদাড়ি, কেশবপুর, যশোর। কত সালে? 1824 সালের 25 জানুয়ারি জন্মগ্রহণ করেছেন। তো খুব ছোটবেলা থেকে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত খুব ট্যালেন্টেড ছিল, মানে অতি মেধাবী যাকে বলা হয়। তো এই ভদ্রলোক কি করেছেন? তার প্রথম শিক্ষা কিন্তু শুরু হয়েছে তার মায়ের হাতে। তার মায়ের হাতে রামায়ণ, মহাভারত, গীতা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু প্রথম পাঠ হয়েছে তার মায়ের হাতে। তো মায়ের হাতে হাতেখড়ি হলেও মানে তাদের মধ্যে কিন্তু শিক্ষার বিষয়ে হিন্দু না মুসলিম ওরা জিজ্ঞাসা কোনজন। তার বাবার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ছিল না যে সে কার কাছে পড়াশোনা করবে। তাদের ঠিক পাড়ার এই সাগরদাড়ি অঞ্চলের, সাগরদাড়ি গ্রামের পার্শ্ববর্তী একটি গ্রামের নাম হচ্ছে শেখপুরা। এই শেখপুরার যে বিরাট একটা মসজিদ আছে, সেই মসজিদের একজন ইমাম নাম হলো মুফতি লুৎফুল হক। আমি আবার বলছি, মুফতি লুৎফুল হক। ইমাম মুফতি লুৎফুল হক। তার কাছে তিনি একই সাথে শিখেছেন আরবি শিখেছেন, ফার্সি শিখেছেন, বাংলা শিখেছেন। আমি শর্ট করে দিচ্ছি, আরবি শিখেছেন, ফার্সি শিখেছেন, বাংলা শিখেছেন। পার্শ্ববর্তী গ্রামের ইমাম মুফতি লুৎফুল হক। তো এই পড়া যখন শেষ হয়ে গেল, এর পরবর্তীতে তাকে কি করা হলো? অর্থাৎ 1833 সালে হিন্দু কলেজ, বর্তমান যেটা নাম হলো প্রেসিডেন্সি কলেজ, 1833 সাল কি কলেজে? হিন্দু কলেজে। কোন শ্রেণীতে? সপ্তম শ্রেণীতে তাকে ভর্তি করে দেওয়া হয়। আবার নোট করে রাখুন, কত সালে? 1833 সালে। ওকে। এই প্রেসিডেন্সি কলেজের তখন অধ্যক্ষের নাম ছিল D.L. রিচার্ডসন। নোট করে রাখুন, D.L. রিচার্ডসন। অধ্যক্ষের নাম কি ছিল? D.L. রিচার্ডসন। এই অধ্যক্ষ কিন্তু মাইকেল মধুসূদন দত্তের জীবনের পট পরিবর্তনের, অর্থাৎ আমরা মাইকেল মধুসূদন দত্তকে যে হিসেবে চিনি, যে হিসেবে জানি, এই মাইকেল মধুসূদন দত্ত হওয়ার পিছনে সবচাইতে বেশি অবদান হচ্ছে কার? D.L. রিচার্ডসনের। অর্থাৎ এই অধ্যক্ষই কি করেছিল? তাকে সবচাইতে বেশি কবিতার প্রতি তাকে আকৃষ্ট করেছিল। তার ভেতরে কবিত্ব সত্তা জাগিয়ে তুলেছিল। সে নানাভাবে সে কি করেছিল? মানে বই পড়ার প্রতি তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছিল। ফলে
তার জীবনের সবচেয়ে বেশি আকর্ষণ ঘটে কোথায়? কবিতার প্রতি, এবং এটি তৈরি করে দেন কে? রিচার্ডসন। এবং ঠিক ওই কলেজেরই আরেকজন অধ্যাপক ছিল, নাম হলো ডিরোজিও। সে কিন্তু খুবই আলোচিত। ডিরোজিওর যেরকম স্বদেশ প্রেম, অর্থাৎ স্বদেশের প্রতি, স্বভাষার প্রতি যেরকম কি ছিল, মোহ ছিল, বিশেষ করে স্বদেশের প্রতি, এই স্বদেশ প্রেমটাও কিন্তু পরবর্তীতে খুব কাজে লেগেছিল কার? মাইকেল মধুসূদন দত্তের। তো আমরা দেখতে পাই 13 বছর বয়সে, কত বছর বয়সে? 13 বছর বয়সে প্রথম সে কোথায় আসে? কলকাতায় আসে। এর আগে সে কিন্তু কোথায় কাটায়? যশোরের বিভিন্ন অঞ্চলে সে কিন্তু পড়াশোনা ওইখানেই কাটায়। তো 13 বছর বয়সে যখন কলকাতায় প্রথম আসে, তার কিন্তু মন মানসিকতা একটু উড়ুই থাকে। সাধারণত সে যে গ্রামের অবারিত মাঠ, ওই যে রবি ঠাকুরের বাসায় গগন ললার চমে তব পদধূলি, ছায়া শনিবীর শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি, এই যে মানে সে গ্রামের পরিবেশে সে বড় হয়েছে। যখনই সে কলকাতার এই বদ্ধ পরিবেশে গেল, তার মন একটু উড়ু করতে লাগলো। তো তারপরে আমরা দেখি কিছুদিনের মধ্যেই সে রিচার্ডসন কি করলো, তাকে এমনভাবে মোটিভেশন করলো যে মোটামুটি সে ওইখানের যতগুলো শিক্ষার্থী ছিল তাদের মধ্যে সবচেয়ে সেরা একজন শিক্ষার্থী হয়ে গেল, এবং রিচার্ডসনের সবচেয়ে প্রিয় একজন শিক্ষার্থী হয়ে উঠল অল্প দিনের মধ্যেই। তো মাইকেল মধুসূদন দত্তের সবচাইতে ইম্পর্টেন্ট টাইম আমরা যেটাকে বলবো, 18 বছর বয়সে সে কি করলো? মহাকবি হওয়ার স্বপ্ন দেখলো। নোট করে রাখুন, কত বছর বয়সে? 18 বছর বয়সে। 18 বছর বয়সে কি স্বপ্ন দেখলো? মহাকবি হবে। শুধু কবি না, মহাকবি হওয়ার সে স্বপ্ন দেখলো। আপনারা জানেন যে সুকান্ত ভট্টাচার্য কিন্তু একটা কবিতা লিখেছিল, 18 বছর বয়স, স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি, 18 বছর বয়সে দুঃসাহসীরা দেয় ঝুঁকি। মানে এই 18 বছর বয়সী হলো একটা টার্ন, লাইফকে চেঞ্জ করার, সমাজকে বদলে দেওয়া, রাষ্ট্রকে বদলে দেওয়ার একটা টার্ন। এই 18 বছর বয়স একটা দুঃসাহস মনের ভেতরে উকি দেয়, উকি দিতেই পারে। এটা উকি দিয়েছিল মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রেও। এবং সে যাকে আইকন মনে করেছিল, মানে মানুষ তো সাধারণত অনুকরণ করে, অনুসরণ দুইটাই করে। তো মাইকেল মধুসূদন দত্ত যাকে দেখে মহাকবি হওয়ার স্বপ্ন দেখেছিল, যাকে অনুকরণ করে, সে হচ্ছে ইংরেজ কবি লর্ড বাইরন। লর্ড বাইরন, সে ছিল তার অনুপ্রেরণা। অনুপ্রেরণার বাতিঘর, যেভাবে আপনি বলেন না। নিম্ন মাধ্যমিকে পড়াকালীনই তার কি হয়েছিল? ইংরেজির প্রতি তার কিন্তু মানে প্রচন্ড আকর্ষণ জন্মেছিল। আর এই আকর্ষণটাকে আরো বেগবান করে তুলেছিল কে? রিচার্ডসন, অর্থাৎ সেই হিন্দু কলেজের, বর্তমান প্রেসিডেন্সি কলেজের তৎকালীন সময়ে সেই অধ্যক্ষ। তো ইংরেজি ভাষার প্রতি তার একটা মোহ ছিল, মারাত্মক মোহ ছিল। সে চেয়েছিল টোটাল, অর্থাৎ ইংরেজি ভাষাভাষী থেকে শুরু করে সমস্ত বিশ্বের সে একজন সেরা একজন কবি হবে, যে কবির নাম ছড়িয়ে পড়বে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলগুলোতে। তো এই কারণেই ইংরেজি ভাষার প্রতি সে মনে করেছিল, ইংরেজি ভাষায় সে যদি সবচেয়ে বেশি দখল অর্জন করতে পারে, তাহলে তার নাম, যশ, খ্যাতি সব কি খুব মানে অনায়াসে সে অর্জন করতে পারবে। তো এটার উয়ে কি? সে চিন্তা ভাবনা করলো যে আমি যদি মানে ধর্মান্তরিত হই, তাহলে হয়তো এটা খুব দ্রুত হবে। এটা অনেক সমালোচক মনে করেন যে যদি সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, তাহলে হয়তো তার প্রচার প্রসার বেশি হবে, তার বেশি নাম যশ হবে। এই কারণে হয়তো সে ধর্মান্তরিত হয়েছিলেন। তো যে কারণে হোক, আবার কেউ কেউ অন্য কিছু মনে করেন। মাইকেল মধুসূদন দত্ত প্রথম রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের কাছে কি করলেন? ধর্মান্তরিত হওয়ার জন্য প্রস্তাব দিলেন। রেভারেন্ড কৃষ্ণমোহন, একটু নোট করে রাখুন, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তার কাছে কি করলেন? প্রথম খ্রিস্টান হওয়ার জন্য, খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য বা ধর্মান্তরিত হওয়ার জন্য প্রস্তাব করেন। তো
আমরা দেখলাম যে পরবর্তীতে 1843 সালের 9 ফেব্রুয়ারি, খুব গুরুত্বপূর্ণ, 1843 সালের 9 ফেব্রুয়ারি সে কি করলো? ধর্মান্তরিত হলো। কত সালে? 1843 সালে 9 ফেব্রুয়ারি সে ধর্মান্তরিত হলো। ধর্মান্তরিত হওয়া কিন্তু চারটিখানি বিষয় না, আমরা খুব দ্রুতই কিন্তু বলে ফেলি। যেভাবে আমরা খুব দ্রুত একটা নাটক দেখি, 40 মিনিটে কিংবা 1 ঘন্টায় কিংবা 45 মিনিটে আমরা একটা নাটক দেখি, কিন্তু একটা নাটক তৈরি করতে কিন্তু একজন ডিরেক্টরকে অনেক শ্রম দিতে হয়, অনেক দিন শুটিং করতে হয়, ডাবিং কাটিং থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে অনেক ব্যাপার স্যাপার থাকে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ধর্মান্তরিত শব্দটি খুব ছোট, কিন্তু ধর্মান্তরিত হওয়ার পর বোঝা যায় এর পারিপার্শ্বিক অবস্থা কেমন হয়। যেরকম বুঝেছিল মাইকেল মধুসূদন দত্ত, সে যে কলেজে পড়াশোনা করতো, অর্থাৎ হিন্দু কলেজে পড়াশোনা করতো, সেই হিন্দু কলেজ থেকে তাকে প্রায় বের করে দেওয়া হলো, সে টিকতে পারলো না। হিন্দু কলেজ থেকে সে কি করলো? বিশপ, অর্থাৎ শিবপুর বিশপ কলেজে, শিবপুর বিশপস কলেজে কি করলো? সে ভর্তি হয়ে গেল। অর্থাৎ সে হিন্দু কলেজে, অর্থাৎ প্রেসিডেন্সি কলেজে সে টিকতে পারলো না, কারণ সে ধর্মান্তরিত হয়েছে। এই কলেজটা হলো মূলত হিন্দুদের জন্য, সেখানে মানে খ্রিস্টানদের কোনো স্থান নেই, যে কারণে তাকে সেই কলেজ ছাড়তে হয়েছিল। তো সে যে জায়গাতে গিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো, সেই জায়গাটার নাম হলো ওল্ড মিশন চার্চ। ওল্ড মিশন চার্চ। আপনারা এটা জেনে রাখুন যে কে তাকে ধর্মান্তরিত করলো। তার নাম হলো পাদ্রি ডিলটি। পাদ্রি ডিলটি খুবই গুরুত্বপূর্ণ। পাদ্রি ডিলটি তাকে কি করেছে? ধর্মান্তরিত করেছে। যখন পাদ্রি ডিলটি তাকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করলো, এই পাদ্রি ডিলটি কিন্তু কি করলো? মধুসূদনের নামের আগে যোগ করে দিল মাইকেল। তখন মধুসূদনের নামের আগে কি হয়ে গেল? মধুসূদন দত্তের নামের আগে যুগ হয়ে গেল মাইকেল, অর্থাৎ তার পরিপূর্ণ নাম হয়ে গেল মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আজকে আমরা যে মাইকেল মধুসূদন দত্তকে পাই, এই মাইকেল নামটি কে দিয়েছিল? মাইকেল নামটি দিয়েছিল পাদ্রি ডিলটি। তো এই মাইকেল দেওয়ার, অর্থাৎ তার নামকরণ চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা দিকে বেশ ব্যাপক পরিবর্তন চলে এলো। কোন দিকে? তার বাবা তাকে ত্যায্য পুত্র করলেন। আপনাদের কিন্তু মনে আছে, আমি কিন্তু প্রায় শুরুর দিকে বলেছিলাম, মধুসূদন দত্ত যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু তার বাবা তার প্রজাদের অর্ধেক সম্পত্তি, অর্থাৎ অর্ধেক রাজস্ব কি করেছিল? ও খাজনা হ্রাস করে দিয়েছিল, কমিয়ে দিয়েছিল। এত খুশি হয়েছিল যে পিতা, সেই পিতা কি করলো? সে যখন ধর্মান্তরিত হলো তখন তাকে ত্যায্য পুত্র করে দিল। তবে আরেকটা জিনিস, ত্যায্য পুত্র করলেও সে কিন্তু, নোট করে রাখুন, ত্যায্য পুত্র, তার বাবা তাকে ধর্মান্তরিত হওয়ার পর ত্যায্য পুত্র করলো। তবে ত্যায্য পুত্র হওয়ার পরেও দীর্ঘ 4 বছর সে খরচ দিয়েছিল পড়াশোনায়। তো এরপরে ঘটনা দেখলাম যে আরো ভয়াবহ, তার জীবনে প্রায় অর্থনৈতিক দৈন্যতা নেমে আসে বা দীনতা নেমে আসে আমরা দেখি। তো একটা সময় সে কি করলো? তার পাঠ্যপুস্তক বিক্রি করে সে মাদ্রাজে গমন করলো। আমরা যেটাকে বর্তমানে চেন্নাই হিসেবে চিনি, সেই মাদ্রাজে গমন করলো। সেই মাদ্রাজে গমন করার পরে সেখানে যে খ্রিস্টান যারা ছিল, স্থানীয় যারা ইংরেজ যারা ছিল, খ্রিস্টান এবং ইংরেজদের সহায়তায় সে কি করলো? অনাথ একটা স্কুল আছে, অনাথ অ্যাসাইলাম একটা স্কুল আছে, সেই স্কুলে সে শিক্ষকতার পদ বেছে নেয়। শিক্ষকতার পদ সে বেছে নেয়, অর্থাৎ সে সেখানে শিক্ষকতা করে। তো এই শিক্ষকতার চাকরি করতেছে, কিন্তু যে সম্মানই পায় তাতে তার মানে সে এত বেশি বিলাসবহুল জীবনযাপন করত। ছোট্ট একটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। মাইকেল মধুসূদন দত্ত যখন বাসা থেকে বের হতেন, কোনো রিক্সায় চলতেন, রিক্সাওয়ালাদের কিন্তু লাইন বেঁধে যেত। কেন লাইন বেঁধে যেত? কারণ সে যখন টাকা দিত
প্যান্টের পকেট থেকে বের করে সে কখনো গণে দিত না, এবং সে বলতো রাজনারায়ণ দত্তের ছেলে কখনো গণে টাকা দেয় না। সে এরকমই ছিল কি বিলাসবহুল। তার লাইফটা এই বিলাসবহুলতার কারণে সে নানা সময়ে কি করতো, মানে তার দীনতায় বা দৈন্যতায় সে পীড়িত হতো। তো শিক্ষকতা করে তার যে টাকা পেত এই টাকাতে চলতো না। এরপর সে কি করলো, লেখালেখি শুরু করলো। তো লেখালেখির প্রথম পর্যায়ে একটা পত্রিকার নাম হলো মাদ্রাজ ক্রনিকল। মাদ্রাজ ক্রনিকল, আমি আবার বলছি মাদ্রাজ ক্রনিকলে সে প্রথম কি করলো, ছদ্মনামে লেখা শুরু করলো। আমি দিচ্ছি মাদ্রাজ ক্রনিকল, এটাতে কি করলো, সে প্রথম ছদ্মনামে লেখা শুরু করলো। তো এখানে শেষ নয়, সে ছদ্মনামেতে লেখা শুরু করলে পরবর্তী সে নিজেই একটা পত্রিকা সম্বোধন করলো, সেটার নাম হলো হিন্দু ক্রনিকল। কিন্তু এই পত্রিকায় বেশি দিন টিকেনি, খরচের অভাবে একটা সময় সেটা কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল, বেশি দিন এটা টিকেনি। সে অনাথ স্কুলে পড়াতে পড়াতে তার পরিচয় হয় এক শিক্ষার্থীর সাথে, ইংরেজি শিক্ষার্থী, অর্থাৎ এক শ্বেতাঙ্গ নারীর সাথে তার পরিচয় হয়। তো মোটামুটি পরিচয় পর্বটা বেশ একটি রোমান্স, এবং পরবর্তীতে সেটা প্রায় বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। মেয়েটার নাম হলো রেবেকা ম্যাকটাভিস। নোট করে রাখুন, মাইকেল মধুসূদন দত্তের প্রথম স্ত্রী রেবেকা ম্যাকটাভিস। 1948 সালের 31 জুলাই 1948 সালের 31 জুলাই তাদের কি হয়, বিয়ে হয়। এই বিয়েটা কিন্তু খুব কঠিন ছিল, কারণ বিরুদ্ধ স্রোতের একজন ছেলের সাথে কিন্তু বিয়ে হয়েছিল কার, রেবেকা ম্যাকটাভিসের। ফলে একমাত্র তার পরিবারের দু একজন ছাড়া বাকি তাদের সমাজের কেউ কিন্তু এটি চায়নি। ইভেন মাইকেল মধুসূদন দত্তের পক্ষে যারা ছিল তারাও চায়নি। উভয় দিক থেকে তাকে বাধা দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে, সে সফল হয়েছে। আসলে সফলতা কতটুকু, তার সংসার জীবন কিন্তু বেশি দিন টিকেনি, মাত্র 8 বছর স্থায়ী ছিল। কত বছর? 8 বছর স্থায়ী ছিল। এই 8 বছরে সে 2 পুত্র এবং 2 কন্যা সে জনক হলো। আমরা দেখলাম যে 1955 সালে কি হলো, রেবেকা ম্যাকটাভিসের সাথে মাইকেল মধুসূদন দত্তের বিচ্ছেদ হলো। নানা কারণ, একটি কারণ না নানা কারণ। এক হচ্ছে কবির অগোছালো জীবন, অপরিকল্পিত জীবন, উচ্চবিলাসী জীবন, সবকিছু মিলিয়ে সংসার সম্পর্কে, ছেলে মেয়েদের সম্পর্ক উদাসীন ছিল, সবকিছু মিলিয়ে এই অগোছালো লাইফটা পছন্দ হয়নি কার, রেবেকা ম্যাকটাভিসের। ফলে তাদের মধ্যে কি হয়ে গেল, বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। এরপর বেশ কিছুদিন পরে তার আবার দ্বিতীয় বিয়ে হয়। দ্বিতীয় বিয়ে, তার দ্বিতীয় স্ত্রীর নাম হলো এমিলিয়া হেনরিয়েটা সোফিয়া। এমিলিয়া হেনরিয়েটা সোফিয়া, ডাক নাম ছিল হেনরিয়েটা। সে ছিল প্রেসিডেন্সি কলেজেরই জৈনিক অধ্যাপকের কন্যা, সেও শিক্ষকতা পেশায় ছিল। তো আমরা দেখি মাইকেল মধুসূদন দত্তের একেবারে শেষ জীবন পর্যন্ত সে কিন্তু কি করেছে, মাইকেল মধুসূদন দত্তের পাশে থেকেছে। কোনো কোনো বইতে লেখা আছে তার ছেলে সন্তান 2 জন, আবার কোনো কোনো বইতে লেখা আছে 3 জন। তো যাই হোক, ছেলের সন্তান কজন পরীক্ষাতে এটা আসার সম্ভাবনা খুবই কম। তো এই তথ্যটি আমাদের জেনে রাখা ভালো। তার দ্বিতীয় স্ত্রীর নাম হলো কি, হেনরিয়েটা। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সে হলো ফরাসি
অধিবাসী, ফরাসি ভাষার একজন নারী কে? হেনরিয়েটা। কোন ভাষা বলছি? ফরাসি ভাষার। তো আমরা এখন জেনে নেব আরো মোস্ট ইম্পর্টেন্ট, 25 বছর বয়সে তার প্রথম কাব্য, 25 বছর বয়সে তার প্রথম কাব্যের নাম হলো দ্য ক্যাপটিভ লেডি। দ্য 25 বছর বয়সে তার প্রথম কাব্য হচ্ছে কি? দ্য ক্যাপটিভ লেডি। এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে যে মাইকেল মধুসূদন দত্তের প্রথম ইংরেজি কাব্যটির নাম কি? দ্য ক্যাপটিভ লেডি। এই ক্যাপটিভ লেডি, এই বইটি যখন বের হলো, মাইকেল মধুসূদন দত্ত মনে করেছিল তার বইটি সমস্ত পৃথিবীব্যাপী, বাংলাদেশে তো হবেই, ভারতে তো হবেই, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে তো হবেই, সমস্ত পৃথিবীব্যাপী তার বইটা মার কাট হয়ে যাবে। কিন্তু দেখা গেল মানে এটি এমন প্রচার প্রসার হলো, এই প্রচার প্রসার মানে যে খরচ করলো সেই খরচও উঠে এলো না, অর্থাৎ তার বইটি সেরকম কাটতে হলো না। ফলে সে মানে ব্যর্থতায় পর্যবসিত হলো, মানে খুব মনক্ষুণ্ণ হয়ে গেল। একটা সময় তার কবিতার প্রতি প্রায় বিতৃষ্ণায় চলে আসছিল। তো একটা সময় দ্য ক্যাপটিভ লেডি সে কি করলো, তার একজন বন্ধু ছিল, তার নাম হলো গৌরদাস বসাক। গৌরদাস বসাক, গৌরদাস বসাক। এই গৌরদাস বসাককে এই ক্যাপটিভ লেডি কি করেছে? উপহার দিয়েছে। আবার এই গৌরদাস বসাক কি করেছে? সে নিজে এই ক্যাপটিভ লেডি এই বইটি পড়েছে, A to Z পড়েছে। পড়ে সে কি করেছে? J.E.D. বেথুন সাহেবকে, J.E.D. বেথুন সাহেবকে সে কি করেছে? এই বইটি আবার পুনরায় উপহার দিয়েছে। J.E.D. বেথুন সাহেবকে মাইকেল মধুসূদন দত্ত খুব সমীহ করত, সম্মান করত, শ্রদ্ধা করত, এবং কি করা হতো, তার একজন সবচেয়ে ভালো শুভাকাঙ্ক্ষী ছিল, অর্থাৎ তার কাছে সে ছিল শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। তো বেথুন সাহেব যখন দ্য ক্যাপটিভ লেডি বললেন, ক্যাপটিভ লেডির ভাষা, ক্যাপটিভ লেডির উপকরণ, শিল্পসত্তা সবকিছু সে অবজারভেশন করে সে পরামর্শ দিল মাইকেল মধুসূদন দত্তের কাছে। সে চিঠি লিখলো, চিঠি লিখে সে বলল, পত্র লিখে বলল যে তুমি বাংলা ভাষায় তুমি বাংলা কবিতা লেখো, বাংলা ভাষায় বাংলা কবিতা লেখো। এই তার চিঠিটি মাইকেল মধুসূদন দত্তের জীবনের সবচাইতে বেশি টার্নিং পয়েন্ট হয়ে গেল। আজকে আমরা বাংলা ভাষায় মাইকেল মধুসূদন দত্তের যে রচনাগুলো পাই, এই রচনাগুলোর নেপথ্যে একজনের সবচাইতে বেশি অবদান ছিল, সে হলো J.E.D. বেথুন। অর্থাৎ তার পরামর্শক্রমে কি হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত আজকের মাইকেল মধুসূদন দত্তে রূপান্তরিত হয়েছে। আদারওয়াইজ আমরা কিন্তু এই মাইকেল মধুসূদন দত্তকে নাও পেতে পারতাম। তো আমরা দেখি যে 1856 সালে মাইকেল মধুসূদন দত্ত কলকাতায় ফিরে আসে। 1856 সালে কি করে? কলকাতায় ফিরে আসে। কলকাতায় ফিরে আসে।